নমস্কার। বহুল প্রতীক্ষিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল আগামীকাল সকাল থেকে প্রকাশিত হতে শুরু হবে। এবারেও নির্বাচন বেশ কয়েকটি কারণে তাৎপর্যপূর্ণ। সেই কারণে গোটা রাজ্য তথা দেশের নজর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে আছে। এবারে নির্বাচনে গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ ভোটদান থেকে বিরত থাকলেন কিংবা তাদের ভোটদান থেকে বিরত রাখা হলো। SIR প্রক্রিয়ার জন্য তারা ভোট দিতে পেলেন না। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছে এবং কোথাও তাদের মধ্যে একটা অভিমানও হয়েছে যে গোটা যে গণতন্ত্রের যে উৎসব যেটাকে আমরা বলছি সেখান থেকে তারা বিরত থাকলেন। দ্বিতীয়ত, যে পরিমাণ আধা সামরিক বাহিনী এবারে নির্বাচনে এখানে নিয়ে আসা হয়েছিল পশ্চিমবঙ্গে, এখনও তারা আছেন এবং তাদেরকে সাঁজোয়া গাড়ি থেকে শুরু করে তাদের যে লটবহর যেটাকে আমরা শব্দ বলি, তাদের যে ব্যবস্থা এখানে করা হয়েছিল সেটাও নজিরবিহীন এবং তারা এখনও আমাদের রাজ্যে উপস্থিত আছেন। তাদের অফিসারদের মিটিং আমরা দেখেছি বড় বড় হলে, কমান্ড্যান্টদের, মেজরদের, তাদের যে বড় যারা অফিসার, এটাও এর আগে কখনো এভাবে এখানে দেখা যায়নি। যাই হোক, তার ফল আমরা হাতে নাতে পেয়েওছি, কারণ এবারের যে নির্বাচন আগের যে নির্বাচন সেই নির্বাচন থেকে অনেকটাই শান্তিপূর্ণ বলা যেতে পারে। প্রথম ফেজে সেরকম তো কোনো ঘটনাই ঘটেনি এবং দ্বিতীয় ফেজের যে পোলিং তাতে খানিকটা ছোটোখাটো ঘটনা ঘটেছে, কিন্তু প্রাণহানির নির্বাচনে সেরকম করে কোনো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। নির্বাচন প্রক্রিয়া পুরোটাই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং এই জন্য নির্বাচন কমিশনকে অবশ্যই কুর্নিশ জানানো উচিত। অনেকেই হয়তো বলেছেন যে এটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করে দেওয়া হয়েছে, খুব আঁটোসাঁটো ব্যবস্থা করা হয়েছে। তো যদি ভায়োলেন্স আপনি যদি না করেন তাহলে আঁটোসাঁটো ব্যবস্থা থাকবে না, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে পশ্চিমবঙ্গের যে ভোট, সে ভোটে ভায়োলেন্স একটা ট্রেডমার্ক হয়ে দেখা যাচ্ছিল কয়েক দশক ধরেই বলা যেতে পারে। সেক্ষেত্রে এখানে তাদের যে প্রেজেন্স, সেই প্রেজেন্সটা আমার মনে হয় খুব দরকার ছিল, কারণ প্রাণনাশ হয়ে যাওয়াটা একটা নির্বাচনকে কেন্দ্র করে সেটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রেই কিংবা কোনো সিস্টেমে সেটা কাঙ্ক্ষিত জিনিস নয়। এক্ষেত্রেও সেটা কাঙ্ক্ষিত জিনিস ছিল না। এবার দেখা যাচ্ছে যে এই যে নির্বাচন, সেই নির্বাচনে 294টি আসনে বিভিন্ন দল তাদের প্রার্থী এখানে দিয়েছেন এবং 294 জন ব্যক্তি নির্বাচিত হয়ে বিধানসভায় যাবেন। স্বাভাবিকভাবেই কয়েক হাজার ব্যক্তি তারা পরাজিত হবেন। এখন পরাজিত যারা হয়ে যাবেন তাদের খারাপ লাগা থাকবেই, যারা জয়ী হবেন তাদের ভালো লাগা থাকবে। এখন যারা জয়ী হচ্ছেন তাদের সংখ্যাগরিষ্ঠ বিধায়ক এক জায়গায় হয়ে তারা সরকারও তৈরি করবেন। পরিবর্তন হবে না প্রত্যাবর্তন হবে সেই নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়া, খবরের কাগজ, টেলিভিশন থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান, বাজার, মাছের বাজার, সমস্ত জায়গাতে সেই একই ঘটনা, সমস্ত জায়গাতে একই গল্প হচ্ছে যে পরিবর্তন হচ্ছে না প্রত্যাবর্তন হচ্ছে। দেখুন, মানুষ যেটাকে রায় দেবেন সেটাকে মেনে নিতে হবে। মেজরিটি যেটাকে ভালো ভাববেন সেটাকেই মেনে নিতে হবে। যদি পরিবর্তন হয় তাহলে পরিবর্তন হবে, যদি প্রত্যাবর্তন হয় তাহলে প্রত্যাবর্তন হবে। এক্ষেত্রে আমাদের মেনে নেওয়াটাই মানে কর্তব্যও আমরা বলতে পারি, একটা ডেমোক্রেটিক ডিউটিস, ডেমোক্রেটিক রাইটসের কথা বলছি, তো এটা একটা ডেমোক্রেটিক ডিউটির মধ্যেও পড়ে যে আমরা সেটাকে মেনে নেব। যারা বিজয়ী হয়ে যারা আসবেন আর যারা পরাজিত যারা হবেন, দুজনেই কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছিলেন মানুষের পাশে থাকার জন্য। তাদের ক্ষেত্রে আমি বলবো যে যারা বিজয়ী হয়ে আসবেন আপনি অতি উল্লসিত হয়ে এমন কিছু করবেন না যে মানুষের পাশে আপনি দাঁড়ানোর থেকে মানুষের পাশ থেকে আপনি সরে যাচ্ছেন। যারা পরাজিত হয়ে আসবেন তাদেরকেও বলবো যে আপনারা এমন কিছু করবেন না যে মানুষের কাছে একটা ভুল বার্তা যায় এবং তারা ভাবে যে আপনাকে না জিতিয়ে বোধহয় ভালোই কাজ করেছে। তো স্বাভাবিকভাবেই এই ব্যালেন্সটা থাকা দরকার বলে আমার মনে হয়। যারা জয়ী হয়ে আসবেন তাদের দায়িত্বটা অনেক বেশি। তারা সমাজকে কি প্রমিস করেছেন, তারা তাদের দেশকে, তারা তাদের ভোটারদের কি প্রমিস করেছেন, সেটা তারা কতটুকু ফুলফিল করতে পারছেন সেটা আগামী 5 বছরে বিচার্য বিষয়। তা 5 বছরে তাদের সেটা নিয়ে মূল্যায়নও হবে এবং যারা হেরে যাবেন তাদেরও মূল্যায়ন হবে যে তারা কেন ভোটে দাঁড়িয়েছিলেন, কী ইন্টারেস্টে দাঁড়িয়েছিলেন, তারা কেন হেরে গেলেন। তাদের একটা নিজস্ব পর্যালোচনারও জায়গা থাকবে যে আমি কেন জিততে পারলাম না, কী পরিস্থিতি। দেখুন, জেতা ব্যাপারটা অনেক ক্ষেত্রেই নির্ভর করে ব্যক্তিত্বের উপরে, প্রার্থীর প্রথমত ব্যক্তিত্বের উপর নির্ভর করে। আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে ব্যক্তিত্ব একটা বড় বিষয়। একটা সময় ছিল যখন প্রার্থী সম্পর্কে শুধু আমরা তার প্রতীকটাই দেখতে পেতাম কিংবা পোস্টারে কোথাও তার নাম দেখতে পেতাম আর তাকে আমরা ভোটটা দিতাম।
প্রার্থীর ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা তেমন কিছু জানতাম না, সোশ্যাল মিডিয়া ছিল না, কী করেন কী খায় আমরা যতটুকু খবরে প্রকাশিত হতো ততটুকুই পেতাম, এবং নিউজ পেপার থেকে টেলিভিশন সবাইকে সমানভাবে কভার করা হতো না। এখন প্রতিটি প্রার্থীর ব্যক্তিগত জীবন সমাজ মাধ্যমে থাকে, তারা কোথায় কোন রক্তদান শিবিরে যাচ্ছেন, কোন মন্দিরে যাচ্ছেন, কোন মসজিদে যাচ্ছেন, কোন ত্রাণ শিবিরে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কী পড়ছেন, কী খাচ্ছেন, সমস্ত কিছু তাদের নাহদর্পণে থাকে। স্বাভাবিকভাবে ব্যক্তিত্ব একটা বড় ব্যাপার। আর দ্বিতীয়ত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দলের যে হাওয়া, এখন নির্বাচনে কোন দলের হাওয়া ঠিকঠাক আছে, কোন দল আগামীতে সরকার গড়ার পরিস্থিতিতে আছেন, কিংবা কোন দলের সরকার আর থাকবে না, এরকম দল একটা বড় একটা ফ্যাক্টর কাজ করে। তো দল আর এই ব্যক্তি এই দুটো নির্ভর করেই একটা মানুষের জেতা কিংবা হারা অনেকটা নির্ভর করে। সেক্ষেত্রে যারা হেরে যাবেন তাদের আফসোস করারও খুব বেশি কিছু নেই, আর যারা জিতে যাবেন হাওয়াতে যারা জিতে যাবেন তাদেরও বেশি উল্লসিত হওয়ারও কিছু নেই। আপনি পাবলিক সার্ভিস যেটা দিতে এসছেন সেটা দেবেন বলে আশা করি। যদি প্রত্যাবর্তন হয় কিংবা পরিবর্তন হয়, যাই কিছু হোক না কেন, যিনি শাসক দল হবেন, যারা শাসক দল হবেন, ইনফ্যাক্ট তাদের কাছে একটাই আবেদন যে আপনারা এমন কিছু করবেন না যে জনগণ আপনাদের নিয়ে অতিষ্ঠ হয়ে ওঠে খুব অল্প সময়ের মধ্যেই। কারণ ভারতবর্ষের রাজনীতিতে এটা বারবারই দেখা গেছে যে বড় বড় নায়ক মহানায়ক সকলেই কিন্তু জনগণের রায়ে জয়ী হয়ে সিংহাসনে এসছেন, আবার ঘাড় ধরে তাদের সিংহাসন থেকে নামিয়েও দেওয়া হয়েছে। তাই আপনারা জনগণের পাশে থাকবেন, এমন কিছু কাজ আপনারা করবেন না যে কাজ জনগণকে প্রভাবিত করে, খারাপের দিকে নিয়ে যায়। উল্লসিত হওয়ার তেমন কোনো জায়গা নেই। আপনি এখানে একটা পাবলিক সার্ভিস করতে এসেছেন, তার বাইরে কিছু নয়। আপনি আপনার ডিউটি এখানে পালন করবেন, এটাই আমরা এক্সপেক্ট করব। আমাদের বিধানসভার ক্ষেত্রে যদি বলি, আমি আমার বিধানসভার ক্ষেত্রে বলবো, বৈষ্ণবনগর বিধানসভার ক্ষেত্রে আপনি যেই জিতে আসুন না কেন, আশা করব আপনি বৈষ্ণবনগরের মানুষের পাশে থাকবেন। বৈষ্ণবনগরের যে ইস্যু, বৈষ্ণবনগরের যে পাবলিক কজেস, তার পাশে থাকবেন। তার বাইরে আপনি আপনার দলীয় কিংবা আপনি আপনার সাংস্কৃতিক অ্যাক্টিভিটি নিশ্চয় করবেন, করতেই পারেন, কিন্তু এটা কখনোই এরকম না হয় যে আপনাকে যে কারণে ভোটটা দেওয়া হয়েছে আপনি সেই কারণটাকে দূরে সরিয়ে দিয়ে বাকি কারণগুলোকেই আপনি মুখ্য করে তুলছেন। এটা কখনোই আপনি করবেন না, কারণ এটা করলে পরেই 5 বছর পরে, কারণ আমাদের বিধানসভার একটা ট্রেন্ড আছে যে 5 বছরের বেশি এখানে বিধায়ক থাকে না, 5 বছর পরে আপনাকেও নামিয়ে দেওয়া হবে। আর গোটা জেলার ক্ষেত্রে, গোটা রাজ্যের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই আমার একটা কথা বলার, যে আপনারা শান্তি বজায় রাখবেন। ভোটে জেতার পরে সমাজকে অশান্ত করার মতো কোনো ঘটনা আপনারা করবেন বলে আমি মনে করি না, এবং করা উচিতও নয়। ডেমোক্রেসি মানুষকে বেটার এনভায়রনমেন্ট, ডেমোক্রেসি মানুষকে বেটার এডুকেশন, ডেমোক্রেসি মানুষকে বেটার ইকোনমিক ফ্যাসিলিটিস, ডেমোক্রেসি মানুষকে বেটার লাইফস্টাইল, এই সমস্ত কিছুই দেবে বলে আমরা আশা করি। যদিও খাতায় কলমে কতটা হয় সেটা আমি আপনি সকলেই বুঝতে পারছি, সকলেই ভুগছি। সত্যি কথা বলতে গেলে আপনারা নির্বাচনে জিতে আসুন, নির্বাচনে হেরে আসুন, কিন্তু এমন কিছু করবেন না যাতে মানুষ আবার 5 বছর পরে বলতে বাধ্য হয় যে এই লোকটাকে জিতিয়ে আমি ভুল করেছি কিংবা এই লোকটাকে হারিয়ে আমি ভালোই কাজ করেছি। নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখুন, যে রায় হবে সে রায়কে মেনে নিন, এবং এই যে রায় মানুষের রায়, সুতরাং মানুষের অধিকারের যে লড়াই, সে মানুষের অধিকারের লড়াইকে সমর্থন জানান। ধন্যবাদ।